দেখেন গতকাল ভোটটি আসলে বাংলাদেশের জন্য কিন্তু কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে যারা নেতাকর্মীরা আছেন তারা যখন আসলে ঘুম থেকে উঠে এমন একটি সংবাদ শুনেছেন যে আসলে দেশনেত্রী তাদের প্রাণপ্রিয় নেত্রী আর এই পৃথিবীতে নেই, তারপর থেকে কিন্তু তারা শোকে বিহ্বল এবং তারপর থেকেই যে যেখানে ছিলেন সেই জায়গা থেকে কেউ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটেছেন, কেউ গুলশানের কার্যালয়ে এসেছেন। একটি বড় অংশ এসেছিলেন এই এভার কেয়ার হসপিটালে, কারণ এই এভার কেয়ার হসপিটালেই কিন্তু গত মাসের 23 তারিখ থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল ভোর 6টার সময় তার যারা চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং তারপর থেকে এখানে আসলে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন এবং কাল সারা রাতও তারা ছিলেন। আপনি জানেন যে আসলে রাজধানীর তাপমাত্রা কিন্তু খুব ভালো অবস্থায় যাচ্ছে না, প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রাত্রেও ছিল। আমরা গতকাল ভোর 3টা-4টা পর্যন্ত এখানে নেতাকর্মীদের দেখেছি এবং তারপরে কিন্তু আসলে তারা ভোরবেলা আমরা যখন এখানে এসেছি যে নেতাকর্মীর সংখ্যাটি এখানে ছিল সেই নেতাকর্মীর সংখ্যাটি আপনি নিশ্চয়ই এখন দেখছেন। আমরা এদের সঙ্গে কথা বলছিলাম, এদের বেশি একটি বড় অংশ কিন্তু আসলে ঢাকার বাইরে থেকে আসা এবং যেহেতু তারা ভাবছে এবং আপনি জানেন যে শিডিউল অনুযায়ী আজ 8টায় এই এভার কেয়ার হসপিটাল থেকে কিন্তু খালেদা জিয়াকে বের করে গুলশানের ফিরোজার বাসায় নিয়ে যাওয়ার কথা, সেই জায়গা থেকে সব নেতাকর্মীর কিন্তু আসলে এখন একটাই প্রত্যাশা, একটাই উদ্দেশ্য, যে জায়গা থেকে আসছেন সবাই চান তার প্রিয় নেত্রীর নামাজের জানাজায় অংশ নিতে এবং নামাজের জানাজাটি যেহেতু মানিক মিয়া এভিনিউতে হবে তাই সব নেতাকর্মীর এখন কিন্তু আসলে একটি গন্তব্য মানিক মিয়া এভিনিউ। কারণ হচ্ছে মনে করছেন যে আসলে খালেদা জিয়ার মরদেহটি যখন আসলে এভার কেয়ার হসপিটাল থেকে বের করা হবে তারপরে রাজধানীর বিভিন্ন রাস্তা আসলে এরই মধ্যে ডিএমপি কিন্তু কিছু রাস্তার নির্দেশনা দিয়ে বন্ধও করে দিয়েছে। তারপরেও যখন আসলে বের করা হবে তখন রাস্তার বিভিন্ন জায়গায় আসলে নেতাকর্মী রাস্তাগুলো বন্ধ হয়ে গেলে তারা আসলে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পৌঁছাতে তাদের কষ্ট হবে, যার জন্য তারা কিন্তু সকাল থেকে অর্থাৎ সকালের পর থেকেই তারা কিন্তু সেই মানিক মিয়া এভিনিউর দিকে রওনা দিয়েছেন। এখানে যে নেতাকর্মীগুলো সকালে আমরা দেখছিলাম অনেকে আসলে এসে কান্নাকাটি করছিলেন, তারা তাদের স্মৃতির কথা বলছিলেন। বগুড়ার থেকে অনেক নেতাকর্মী যারা এসেছেন তাদের একটি বড় অংশ কিন্তু এখানে এখনো আছেন এবং তার কান্না এবং তাদের একটি আসনে আপনি জানেন যে জাতীয় কিন্তু তাদের নির্বাচন করার কথা ছিল। আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো, সে যে দীর্ঘদিন আসলে খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং তিনি অনেক জুলুম নির্যাতনেরও শিকার হয়েছেন। তিনি এসেছেন এই বয়সেও। আপনি কোথায় থেকে এসেছেন? আপনার এই বয়সে এই শীতের ভিতরে সিটাং থেকে কেন আসলেন? আমি খালেদা জিয়ার জানাজা আছি। উনি আমাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন যে বিগত 17 বছরের তার রাজনৈতিক জীবনে তিনি তার বিভিন্ন জায়গায় ক্ষতর চিহ্ন, শুধু তার একটি দোষ, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই বিএনপি নেত্রী, সেই বিএনপির গণতন্ত্রের মা, সেই মা আজ মারা গিয়েছে, তার জন্য তারা আসলে ঘরে বসে থাকতে পারেননি। আমরা দেখছিলাম, একটু আপনি বলবেন কি আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি বরিশালে, জালকাঠি জেলা, লঞ্চসিটি থানা। আমি ঢাকাতে জব করি। আমি আজকে 35 বছর সাধারণ একজন বিএনপির কর্মী। আমি পল্টনের বাসিন্দা ছিলাম, আমি ভোটারও পল্টনে। আমাদের কি বলবো, ভাষা নাই। আমাদের 17 বছর এই নির্যাতন, কারাবরণ সহ্য করতে হয়েছে সবারই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা মা, গণতন্ত্রের মাকে আজকের এইভাবে যেতে হবে, আমরা কোনোদিন বই করতে পারিনি। বেশিরভাগ নেতাকর্মীর মনে কিন্তু কষ্ট একটাই, যে দীর্ঘ 17 বছর আসলে শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়ে আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তার বেগম খালেদা জিয়া থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মী, এবং সেই 17 বছর শেষে এখন যখন আসলে বিএনপির একটি সুদিন আসছে, আপনি জানেন যে মাত্র 6 দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির আসলে রাজনৈতিক যে অঙ্গ সংগঠন আছে প্রত্যেক নেতাকর্মীর জন্য যার যে মানুষটিকে আসলে আবেগ হিসাবে ধরা হয়, সেই তারেক রহমান কিন্তু দেশে ফিরেছেন। সবকিছু দিয়ে একটি সুসময় যাচ্ছে। তারা মনে করছে যে আগামী সংসদ নির্বাচনে আসলে বিএনপি ক্ষমতায় যাবেন, সেই সুসময়টা আসলে বেগম জিয়া দেখে যেতে পারলেন না। এই কষ্টটি আসলে বেশিরভাগ নেতাকর্মী, আমরা আবার কালকে যখন কথা বলছিলাম অনেক নেতাকর্মীর সঙ্গে, ছাত্রদল যারা করেন তাদের একটি বড় অংশ কখনো আসলে খালেদা জিয়ার পেছনে থেকে রাজনীতি করার সুযোগ পাননি। সেই কষ্টটির কথা তারা জানাচ্ছিলেন যে তাদের ইচ্ছা ছিল যে আগামী সংসদ নির্বাচনে আসলে এই যে ভোটের মাঠ কাঁপাবে, তারা খালেদা জিয়ার পেছনে থেকে কিংবা তারেক রহমানের পেছনে থেকে পুত্র এবং মাকে একসঙ্গে আসলে রাজনীতির মাঠে তারা দেখবে, এবং সেরকম ভাবেই কিন্তু আসলে বিএনপি কিন্তু আগামী সংসদ
নির্বাচনে আসলে আগাচ্ছিল, আপনি জানেন যে প্রায় 3টি আসনে তার মনোনয়ন নিশ্চিতের কথাও বলা হচ্ছিল যে 3টি আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন একটি সময় আসলে তার চলে যাওয়া বেশিরভাগ নেতাকর্মী মেনে নিতে পারছে না, এবং যারা আসলে রাজনৈতিক বিশ্লেষকরাও আছে তাদের সঙ্গেও যখন আমরা কালকে কথা বলছিলাম, তারাও বলছিলেন যে দেশ এখন একটি বিশেষ সংকটময় মুহূর্তে আছে। এই সংকটময় মুহূর্তে আসলে দেশের একজন অভিভাবক খুব প্রয়োজন ছিল, যে অভিভাবককে আসলে শুধু দেশের মানুষ নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে যাকে আসলে মানবে, যাকে মেনে নিবে, সেই ব্যক্তিটি কিন্তু একজনই, সে হচ্ছে বেগম খালেদা জিয়া। তার এই প্রয়াণে আসলে দেশের স্থিতিশীলতা খুব দ্রুত আনার ক্ষেত্রে একটু হলেও আসলে বাধার সম্মুখীন হবে, সেই কথাটি কিন্তু তারাও জানাচ্ছিলেন, এবং নেতাকর্মীরাও তেমনটি কিন্তু তাদের জায়গা থেকে তারাও মনে করেন। আপনি একটু বলে রাখতে চাই যে আসলে এই যে এভার কেয়ার হসপিটাল ঘিরে আজকে আমরা গতকাল থেকে আসলে তার মৃত্যুর সংবাদ প্রচার করছি। গত 17 বছরের 18 সাল থেকে আসলে আমরা দেখছিলাম যে তাকে যখন কারাবরণ করতে হলো, সেই কারাবরণের পরে এই এভার কেয়ার হসপিটালে কিন্তু তিনি একবার না একাধিকবার এসেছেন। আমরা গত মাসে যখন তার চিকিৎসকরা আসলে বলছিলেন যে গত বছরের আসলে সেপ্টেম্বর মাসে একটি হিসাব দিচ্ছিলেন যে এই এভার কেয়ার হসপিটালে তিনি প্রায় 469 দিন এসেছেন, এবং আমরা যদি গত 23 তারিখ থেকে হিসাব ধরি, সেই হিসাবে কিন্তু প্রায় 500 দিনের ওপরে, এবং তখনই চিকিৎসকরা বলেছিলেন যে প্রায় এই 500 দিনের এই সময়কালের বেশিরভাগ সময় এই হসপিটালটিতে তাকে ভর্তি থাকতে হয়েছে। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই যে ভর্তির সময়কালটা, এর ভিতরে কিন্তু অনেকবারই এরকম গুঞ্জন উঠেছে, এরকম গুজব লটেছে যে খালেদা জিয়া নেই, খালেদা জিয়া মারা গেছে, খালেদা জিয়া মারা যাচ্ছে। তেমন অবস্থায় কিন্তু খালেদা যে এই হসপিটাল থেকে সুস্থ শরীরে বের হয়ে কিন্তু তার গুলশানের ফিরোজা তার যে বাসভবন, সেই বাসভবনে ফিরেছেন। তবে এবার কিন্তু ভিন্ন। এবারও আমরা যখন 23 তারিখে তিনি যখন এসেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল 23 তারিখে তাকে গুলশানের ফিরোজা বাসা থেকে এই পর্যন্ত আসলে আমার কাভারেজটি দেওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং আমরা দেখছিলাম যে তিনি গাড়িতে বসেই কিন্তু এই এই এভার কেয়ার হসপিটালে ঢুকেছিলেন, এবং তার সঙ্গে যারা চিকিৎসকরা ছিলেন এবং তার মিডিয়া উইংয়ের যে সদস্যরা ছিলেন, তারা কিন্তু সেদিন আমাদেরকে আসলে বলছিলেন যে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কিছু বিষয় থাকে, সেই পরীক্ষার অংশ হিসেবে তাকে এভার কেয়ার হসপিটালে আসলে নিয়ে আসা হয়েছে। আসলে সেই আশা যে তার শেষ আশা হবে, এটি কিন্তু আসলে সেদিন আমরা সাংবাদিক যারা আছি, শুধু তারা নয়, যারা তার নেতারা ছিলেন, মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন, তার চিকিৎসকরা ছিলেন, তারা কেউ কিন্তু এই কথাটি আসলে ভুল অক্ষরেও মনে করতে পারেনি, কারণ তাদের চেহারার ভিতরে আমরা সেদিন সেরকম কোনো ছাপ দেখিনি। তবে তারপরে আসলে আস্তে আস্তে তার শরীরের অবনতি হয়, এবং অবনতি হতে হতে আজকেও তিনি এই এভার কেয়ার হসপিটাল থেকে সেই গুলশানের বাড়িটিতেই ফিরবেন, অর্থাৎ ফিরোজাতেই ফিরবেন। তবে আজকে তার নিথর দেহ ফিরবে। এটি কষ্টের কথাও আসলে বলে রাখতে চাই যে এই যখন তিনি ভর্তি হওয়ার পরেই গত এই মাসের একদম 1 তারিখে তাকে কিন্তু এসএসএফ এর, অর্থাৎ তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ এর প্রোটোকল দেওয়া হলো। সেই এসএসএফ এর প্রোটোকলটি নিয়ে তিনি বাসায় ফিরছেন। আজকে এসএসএফ এর প্রোটোকলেই তিনি বাসায় ফিরছেন। আমরা আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছেন কিছুক্ষণ আগে আসলে খালেদা জিয়াকে যে অ্যাম্বুলেন্সটি আসলে বহন করবে, তার মরদেহটি যে অ্যাম্বুলেন্স বহন করবে, সেই অ্যাম্বুলেন্সটিও ভেতরে ঢুকেছে, এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ভেতরে ঢুকেছে, এসএসএফ এর সদস্যরা ভেতরে ঢুকেছে। অর্থাৎ শেষ যে আয়োজন তার গুলশানের ফিরোজার বাসাতে নিয়ে যাওয়ার, সেই শেষ মুহূর্তের আয়োজনটি আসলে চলছে। কষ্টটা শুধু এতটুকু যে এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে ঘোষণা করে এসএসএফ এর প্রোটোকল দেওয়া হলো, সেই এসএসএফ এর প্রোটোকলে তিনি আজ বাড়ি ফিরবেন, তিনি গুলশানের ফিরোজাতে ফিরবেন। তবে তার নিথর দেহ ফিরবে, অর্থাৎ তিনি দেখে যেতে পারলেন না যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগেই এই রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছিল। অর্থাৎ এই রাষ্ট্র তাকে অনেক বঞ্চনা দিয়েছে, অনেক গঞ্জনা দিয়েছে। আপনি জানেন যে আসলে তিনি এমন একজন মানুষ যে যিনি তার জীবনের পুরো অধ্যায় জুড়েই, যে কালকে থেকে আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষককে বলতে শুনছি যে আসলে একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হলো, আসলে একটি রাজনৈতিক অধ্যায়েরই সমাপ্তি হলো। তার জীবনের বেশিরভাগ সময় কিন্তু দুঃখ, কষ্ট, নির্যাতন, জুলুমের এবং সংগ্রামের সময়, মানে তিনি একটি সুস্থভাবে কোথাও বসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়েছেন কিংবা একটু হেসেছেন, এমন খুব কম সময়ই হয়েছে। আমরা 17 বছরের দীর্ঘ সময়কালে তাকে হাসতে কিন্তু কখনো দেখেছি বলে মনে হয় না। 5 আগস্ট পট পরিবর্তনের পর তার হাসিমাখা মুখটি যখন এই দেশবাসী দেখেছিল, সবাই এক বাক্যে আসলে স্বস্তি জানিয়েছিল। সবাই
একটি মানুষের হাসিতে যখন একটি দেশ আসলে হাসে, একটি দেশের পুরো চিত্র পরিবর্তন হয়, তখন আসলে ওই মানুষটির আসলে কিছু চাওয়া পাওয়ার থাকে না। এই মানুষটিও আসলে সব পেয়েই হয়তো চলে গেলেন, তবে আসলে তিনি এই দেশের জন্য আসলে কতটুকু দিয়েছেন সেটিও কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটি মানুষ যখন আসলে তার স্বামী মারা গিয়েছিলেন, তখন এই বিএনপির বয়স ছিল মাত্র 2 বছর 9 মাস। সেই 2 বছর 9 মাসের একটি বিএনপি রাজনৈতিক দলকে আসলে গণমানুষের রাজনৈতিক দলে পরিণত করেছেন এই বেগম খালেদা জিয়া, এবং শেষ পর্যন্ত আজকে বিএনপি হয়েছে, সেই বিএনপির পেছনে অন্যতম অবদান কিন্তু এই বেগম খালেদা জিয়ার, এবং সেটি আসলে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। যতদিন বিএনপি তার রাজনীতি করবে, বিএনপিকে সাধারণ মানুষ সমর্থন দেবে, সবাই বেগম খালেদার যে অবদান, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেটি সবসময় স্মরণ করবে। সুমন তানভীর, আপনি আছেন, আমরা নিশ্চয়ই আবারও ফিরবো। আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে ইমতিয়াজ সনি যুক্ত হয়েছেন জিয়া উদ্যানের সামনে থেকে। দর্শক, আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে। সেখানকার অবস্থা সর্বশেষ জানবার জন্য আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি যুক্ত হয়েছেন। ইমতিয়াজ সনি, আমরা এই মুহূর্তে জিয়া উদ্যানের আপনার মাধ্যমে ছবিটি দেখতেই পাচ্ছি, জানাবেন সেখানকার সর্বশেষ খবর।